আমি বারবার বলে এসেছি যে রিভিশন ছাড়া কোনোভাবেই ভালো রেজাল্ট করা সম্ভব না। তো রিভিশন করার জন্য যেটা সবার প্রয়োজন সেটা হলো নোট। তো অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছে যে তারা নোট বানাতে সঠিকভাবে পারছে না। তো তোমাদেরকে ভিডিওর শুরুতে একটু আপডেট দিয়ে দিই যে তোমাদের জন্য আমি নোট বানাচ্ছি। সেকেন্ড সামেটিভের এক্সামের পরে সমস্ত চ্যাপ্টারের নোট তোমাদেরকে প্রোভাইড করানো হবে। একবার জাস্ট তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য ভিডিওর শুরুতে একটু জানাচ্ছি। একবার দেখে নাও, বাঁ ধারে এক ধরনের নোট বানাচ্ছি, কত সুন্দর গঠনমূলক স্ট্রাকচার নোট। আর এই যে ডান ধারে, এটা দেখে নাও, এটাকে মাইন্ড ম্যাপ বলা হয়। একটা চ্যাপ্টারকে একটাই পেজে কমপ্লিট করা হবে। তো কত সুন্দর কালারফুল এবং স্ট্রাকচারাল ডিজাইন করা হয়েছে। এগুলো বানাচ্ছি, বানাতে অনেক সময়, ধৈর্য, পরিশ্রম লাগে। তো সেকেন্ড সামেটিভের পরে এগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকের ভিডিওতে আমরা মূলত সোমবার রাত 8টা থেকে যে ইতিহাসের কোশ্চেন অ্যান্সার সিরিজ চালু করব, সেই সিরিজ নিয়ে ডিটেলসে কথা বলবো। কিন্তু তার আগে ইতিহাসের একটু স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলতে চাই। কারণ এই যে প্রপার গাইডেন্স এবং প্রপার প্ল্যানিং ছাড়া তুমি যদি ভুলভাল পথে হাঁটো, লক্ষ্যে পৌঁছাতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর মাধ্যমিকের মতন এমন একটা এক্সাম যার প্রভাব জীবনভর থাকে, সেখানে ভুল করার কিন্তু কোনো জায়গা নেই। তুমি প্রপার গাইডেন্স আর প্রপার প্ল্যানিং এ থাকলে তুমি কিন্তু একটা নির্দিষ্ট পথে হাঁটলে ঠিক সময়ের আগে কিন্তু লক্ষ্যে পৌঁছে যাবে। যে প্রপার গাইডেন্স এবং প্রপার প্ল্যানিং ছাড়া চলে, সেই সমস্ত স্টুডেন্টরা জানেই না যে সিলেবাস কিভাবে শেষ করতে হয়, সিলেবাস শেষ করার পদ্ধতি কি, এর গুরুত্ব কি। এর ফলস্বরূপ সে সাজেশনের ফাঁদে পড়ে। আজকের আমরা এই সাজেশনের ফাঁদ নিয়ে বিস্তারিত কথা বলবো। এমন একটা জিনিস, যে জিনিসটা তোমার পড়াশোনার সবচেয়ে বেশি ক্ষতি করছে তোমার অজান্তে। আর তারপরে তোমাকে ভাগ্যের উপরে বিশ্বাস করতে হয়। সঠিক সময় থাকতে প্রিপারেশন শুরু করার পরেও তোমাকে শেষ পর্যন্ত ভাগ্যের উপরে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু তুমি যদি সঠিক গাইডেন্স, প্রপার প্ল্যানিং এর মধ্যে থাকো, তুমি কিন্তু টাইমে সিলেবাস শেষ করবে। যখন একদম পরীক্ষা শুরুর মাস থেকে, মানে আমাদের যখন মাধ্যমিক একদম শুরু হয়, তখন সিলেবাস কিভাবে শেষ করতে হয়, পরীক্ষার আগে কিভাবে সিলেবাস শেষ করতে হয়, তুমি কিন্তু যদি প্রপার গাইড তোমার কাছে থাকে, তুমি কিন্তু জানো। আজকের আমরা সময় নিয়ে বিস্তারিত কথা বলবো। আমি ওপর ওপর ভাষা ভাষা কথা বলতে পছন্দ করি না। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের মাথায় ঢোকানো দরকার। এবং এমন এমন ভাবনা জগৎ তোমার খুলে দেওয়া দরকার, যেটা তুমি এর আগে কোনোদিন ভাবোনি। এটা শুধু ইতিহাসের স্ট্র্যাটেজি ভিডিও হবে না, তুমি দেখলে তোমার অনেক ভুল ধারণা আজকের পরে পরিষ্কার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। স্টুডেন্ট গাইড পেলে সে কোশ্চেন আনসার সময় থাকতে প্র্যাকটিস করে। সে জানে চ্যাপ্টার ওয়াইজ কখন প্র্যাকটিস করতে হয়, মিক্স কখন প্র্যাকটিস করতে হয়, উত্তর কখন লিখতে হয়। যার গাইডেন্স থাকে না, সে কি করে? সিলেবাস শেষ না করে, কোশ্চেন আনসার প্র্যাকটিস না করে, টেস্ট পেপার নিয়ে দৌড়াদৌড়ি করে। আরে, মাধ্যমিকের সিলেবাস তো নির্দিষ্ট। তুমি 10টা কি 20টা কি 100টা টেস্ট পেপার সলভ করে তোমার কি লাভ হবে যদি তুমি সময় মতো সিলেবাস শেষ না করতে পারো? যদি তুমি সিলেবাস জানোই না কিভাবে শেষ করতে হয়, টেস্ট পেপার নিয়ে দৌড়াদৌড়ি করে কি হবে? তো এই বিষয়টা আমি একটু শুরুতে বললাম। তো চলো আজকের ভিডিওতে আমরা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি বললাম যে দুটো পার্ট থাকবে। ইতিহাসকে কাবু করার 3টে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, ইতিহাসের অনেক ভয় ভ্রান্তি অনেকের মধ্যে আছে। তো সেই ভয় কিভাবে উতরিয়ে ইতিহাস তোমাদের প্রিয় সাবজেক্ট হয়ে উঠবে, তার একটা কমপ্লিট রোড ম্যাপ দেবো। আজকের ভিডিওর পরে আমার মনে হয় না ইতিহাস নিয়ে এরপরে আমিও সময় নষ্ট করে তোমাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিও আনবো, বা তোমাদের অন্য কোথাও দেখার দরকার আছে। আর দ্বিতীয় পার্টে আমরা কাল রাতে যে কোশ্চেন অ্যান্সার সিরিজ স্টার্ট করব, তার বিষয়ে ডিটেলসে কথা হবে। আজ কিন্তু একটু সময় নিয়ে বসতে হবে, তাড়াহুড়ো হুটোপাটা করলে হবে না। কারণ পুরো বিষয়টা, কমপ্লিট পিকচারটা তোমার মাথায় ঢোকাতে হবে। 6 মাস পরে রেজাল্ট বেরানোর পরে হতাশ হবার চেয়ে সময় থাকতে শুধরে নিয়ে সঠিক পথে প্রিপারেশন নেওয়া কিন্তু খুব জরুরি। ঠিক আছে? তো আমরা ইতিহাসের যে 3টে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। প্রথম ধাপে সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব, একদম এর গভীরে যাব। দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব PYQ, মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, আর Q&A, কোশ্চেন আনসার। ঠিক আছে? এই কোশ্চেন আনসার নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, যেটা আজকের আমাদের ভিডিওর দ্বিতীয় পার্টের আলোচ্য বিষয়। আর তৃতীয় পার্টে আমরা আলোচনা করব মক বা আনসার রাইটিং কখন করা উচিত এবং কখন দেওয়া উচিত। ঠিক আছে? একটু ধৈর্য ধরে, সময় করে, মনোযোগ সহকারে সবাইকে দেখার অনুরোধ করছি। আমি শুধুমাত্র লাইক শেয়ার পাওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসিনি। আমাদের চ্যানেলে দেখো এখনো পর্যন্ত 70টার কাছাকাছি ভিডিও আপলোড হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড গাইডেন্স ভিডিও। তো এরকম রোজ রোজ আজ একটা স্ট্র্যাটেজি, কাল একটা স্ট্র্যাটেজি, যার কোনো ভিত্তি নেই, যার কোনো প্র্যাকটিক্যাবিলিটি নেই, এরকম কিন্তু আমি আনতে একদম পছন্দ করি না। কারণ আমার সময় মূল্যবান, তোমাদের সময় মূল্যবান। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, সিলেবাস কিভাবে শেষ করতে হয় এই জিনিসটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে বোঝা দরকার। কারণ বেশিরভাগ ছাত্র এই সিলেবাস শেষ না করার কারণেই সাজেশনের ট্রাপে পড়ে। ঠিক আছে? তো এই সাজেশনের ট্রাপটা বোঝার জন্য এই সিলেবাসের গুরুত্বটা খুব দরকার। সিলেবাস মূলত 2 ভাবে শেষ করা উচিত। একদম যখন মাধ্যমিক শুরু হয়েছিল, আজ থেকে 6 মাস আগে, তখন থেকে তোমার কিন্তু, যদি তুমি পড়াশোনা শুরু করে থাকো, তাহলে তোমাকে লং ফরম্যাটে সিলেবাস শেষ করা দরকার। কেউ বলবে স্যার লং ফরম্যাটে সিলেবাস শেষ করা দরকার মানে কি রকম? দেখো, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আসছে, যে পডকাস্ট ফরম্যাটে,
তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, সেখানে কিন্তু সময় নিয়ে আরামসে প্রত্যেকটা জিনিস গল্পের ছলে, মজার ছলে, বাস্তব উদাহরণ যোগে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর করে বোঝানো হয়। প্রথমবারে যখন পড়া হবে তোমার মেন ক্লারিটি কিন্তু থাকা উচিত, কনসেপচুয়াল ক্লারিটি। কোনো রকম চাপ নিলে হবে না। পরীক্ষায় কি আসবে, আমার বন্ধু কি করছে, এরকম কোনো কিছু চাপ নিলে হবে না। তুমি দেখো, একটা উদাহরণ নাও, ধরো কোথাও একটা তুমি প্রথমবার বেড়াতে গেলে, তুমি সেই জায়গায় বেড়াতে গিয়ে একবার বেড়াতে যাওয়ার পরে তুমি কি সব বলতে পারবে, কোথায় কি আছে কোথায় কি নেই? বলতে পারবে না। কিন্তু তুমি যদি সেই জায়গাটায় দ্বিতীয়বার বেড়াতে যাও, তো কি হবে? তোমার সেই জায়গাটা সম্পর্কে আরো পরিচিতি বাড়বে। তুমি যদি আবার একবার যাও, যদি আর একবার যাও, এরকম করে কিন্তু যদি মনে করো তুমি দার্জিলিং বেড়াতে গিয়ে থাকো 4 বার, তাহলে কিন্তু তুমি কম্পেয়ার করো, তুলনা করো। প্রথমবার যখন দার্জিলিং বেড়াতে গিয়েছিল তোমার সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল, কোথায় দোকান, কোথায় পাহাড়, কোথায় হোটেল। কিন্তু যখন তুমি 4 বার 5 বার গেলে তখন কিন্তু তোমার কাছে সব জলভাত হয়ে গেছে। পড়াশোনাটাও কিন্তু এরকম। তোমাকে কিন্তু প্রথমবারে যখন পড়তে হবে চাপ নিলে হবে না, সব কি মনে থাকবে, সব কি পরীক্ষায় আসবে, এত কিছু ভাবলে কিন্তু তাদের পড়াশোনা হবে না। প্রথমবার যখন কোনো জিনিস পড়তে হবে সময় নিয়ে পড়তে হবে। কারণ প্রথমবার যত সময় দেবে পরের কাজে কিন্তু ততই সময় কম লাগবে। এই জিনিসটা মাথায় ঢুকতে হবে। একটা উদাহরণের মাধ্যমে তোমার আমি বোঝালাম। ঠিক আছে? 3 বার 4 বার যখন একই পড়া পড়বে, সেই পড়াটা কিন্তু তোমার কাছে জলভাত হয়ে যাবে, এবং এই সময়টা দেওয়া উচিত। এটা হচ্ছে একটা ঘরের ভিতের মতো। তুমি ভিত যদি শক্ত না করো, তুমি কিন্তু এর উপরে 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং কোনোভাবেই কিন্তু করতে পারবে না। তো শর্ট ফরম্যাটে সিলেবাস কিরকম? মাইন্ড ম্যাপ আকারে। আমি যেমন ভিডিওর শুরুতে তোমাদেরকে দেখালাম, এটা কখন করা উচিত, কি করা উচিত, সেটা আমি ডিটেলসে পরে আসছি। ঠিক আছে? এখন অনেকে বলবে এখন তো 6 মাস হয়ে গেছে, তাহলে আমার কেমন ভাবে করা উচিত? তো সেই বিষয়টা আমরা ভিডিওর পরবর্তী পর্যায়ে আসছি। তো আশা করছি এই জায়গাটা তোমাকে আমি বোঝাতে পারলাম সিলেবাস শেষ করার গুরুত্ব কি। ঠিক আছে? তুমি যদি সিলেবাস ভালো করে শেষ না করো, পরবর্তী প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমাকে হোঁচট খেতে হবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বোঝা দরকার। তুমি যতবার সিলেবাস ভালো করে শেষ করবে, তত কিন্তু তোমার পরবর্তী কালের পড়া তৈরি হয়ে যাবে, আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এবং দেখো, তুমি তো বারবার আমাদের চ্যানেলের ভিডিও দেখতে আসবে না, বারবার তো এ করা সম্ভব না। তোমাকে কিন্তু রিভিশন করতে হবে। রিভিশন করার জন্য কিন্তু নোট বানানো জরুরি। আমি প্রথম দিন থেকে বলছি, একটা পড়া 4 বার 5 বার পড়ার পরে তোমার নোটটা রেডি করে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি বারবার ফিরে এসে সেই নোটটা কিন্তু করতে পারবে। ঠিক আছে? চলো, এবার তুমি দুটো স্টুডেন্টের কথা কল্পনা করো। আমি উত্তর দেবো না, আমি স্রেফ তোমাকে ভাবাচ্ছি যে তুমি উত্তরটা তুমি নিজে দেবে। ধরো একটা স্টুডেন্ট এ, সে এসব সিলেবাস শেষ করছে না, সে কিছু পড়ছে না। সে তার প্রাইভেট টিউটার বা কোনো টিচার বা তার কোনো দাদা বা কোনো দিদি বলছে এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসবে, তুই এইটুকু পড়, তোর হয়ে যাবে। ঠিক আছে? এ একটা স্টুডেন্ট হলো। আর একটা স্টুডেন্ট, ভালো করে ভাবো, সে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝছে, সে নোট বানাচ্ছে, সে সময় মতো রিভিশন করছে, সে কোশ্চেন আনসার প্র্যাকটিস করছে, লিখছে। তুমি আমার বলো, তুমি সিদ্ধান্ত নাও কোন স্টুডেন্টটা পরীক্ষায় কোশ্চেন আসলে সহজ সরল ভাবে সে বেশি উত্তর দিতে পারবে। এই কোশ্চেনের উত্তর তুমিই দাও। এর উদাহরণ এইটা ভালোভাবে বোঝার জন্য আমি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। মনে করো তোমার স্কুলের টিচার বলল যে তোমার গ্রাম সম্পর্কে কোশ্চেন করা হবে এবারের পরীক্ষায়। এখন দুটো সিনারিও কল্পনা করো, কেস 1 এবং কেস 2। কেস 1 এমন একটা স্টুডেন্ট, সে কি করে, যেহেতু স্যার বলে দিয়েছে যে এবারের পরীক্ষায় গ্রাম থেকে কোশ্চেন আসবে, সে কি করে প্রত্যেকদিন গ্রামে বেড়ায়, খেলার মাঠ দেখে, দেখে কোথায় স্কুল, কোথায় মন্দির, কোথায় মসজিদ। সে মাঠে গিয়ে খেলাধুলাও করে। আবার একদিন গিয়ে সবকিছু চিনতে পারে না, আবার পরের দিন যায়। এরকম করে 4 দিন 5 দিন 6 দিন যেতে যেতে সে কিন্তু সব বুঝে গেল যে গ্রামের কোথায় কি আছে। তার কিন্তু মুখস্থ করার দরকার নেই। সে কিন্তু এই জার্নিটা চলাকালীন, এই প্রস্তুতিটা চলাকালীন সে কিন্তু মজাও পাচ্ছে, কারণ গ্রামে ঘুরছে, নিত্য নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, সবার কাছ থেকে সবকিছু শিখছে, জানছে, বুঝছে। এবারে কিন্তু ওর মাথায় এই হেডেকটা নেই যে স্যার কি কোশ্চেন করবে। ওর এই কনফিডেন্টটা আছে যে আমি গ্রামে সব ঘুরে নিয়েছি, নিজে চোখে দেখে বুঝে নিয়েছি। এবারে স্যার যেখান থেকেই যা কোশ্চেন করুক না কেন, আমি কিন্তু উত্তর দিতে পারবো। আর একটা স্টুডেন্টের কথা কল্পনা করো, সে মোবাইল ঘেটে টাইম নষ্ট করে, ভাবে এক্সাম আসলে এই যে স্যারের কাছে যাব, স্যার বলবে 1 2 3 4টে কোশ্চেন করে নে, তুই এর এর মধ্যে কমন পেয়ে যাবি। তুমি নিজে কল্পনা করো, এ কোনোদিন গ্রামে গেল না, ঘুরলো না, কোথায় রাস্তা, কোথায় বাড়ি, কোথায় মন্দির, কোথায় ক্লাব, একদিনও মাঠে খেললো না, প্রকৃতির মাঝে সময় কাটালো না। ঠিক আছে? তাহলে তুমি বলো, কোশ্চেন তো আর এই প্রাইভেট টিউটার দাদা দিদি করবে না, কোশ্চেন করবে অন্য একজন। তাহলে তোমার এই দাদা দিদি তোমাকে কি সাজেশন দিল, সে কি এই ভেবে তোমার কোশ্চেনটা করবে? কখনোই করবে না। তুমি কটা জিনিস মুখস্থ করবে? গ্রাম সম্পর্কে যদি কোশ্চেন করে, তুমি আমার বলো, এই কেস 1 এর স্টুডেন্ট আর কেস 2 এর স্টুডেন্ট কে বেশি উত্তর দেওয়ার জন্য তৈরি থাকবে? আমি তোমাকে ভাবালাম, তুমি আমাকে ভেবে উত্তরটা দেবে। এখনো 6 মাস সময় আছে, নিজের ভুল শুধরে নিতে হবে। সময় থাকতে শুধরে নিলে কিন্তু রেজাল্ট আসবে, তা নাহলে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে এই সাজেশনের ট্রাপ থেকে তোমাকে কিন্তু বেরাতে হবে। এই যে কেস 2 মানে এটা আমি সাজেশনের উদাহরণ দিলাম, আর কেস 1 মানে সঠিকভাবে সিলেবাস শেষ করা, কোশ্চেন আনসার প্র্যাকটিস করা, পুরো প্রসেসটা একটা। তুমি যখন ছাদে উঠবে, তোমাকে কিন্তু 10টা সিঁড়ি
বেয়ে তারপরে কিন্তু তোমাকে ছাদে উঠতে হবে। তুমি কি লাফিয়ে এক লাফে ছাদে উঠতে পারবে? বা তুমি কোনোদিন ছাদে ওঠার চেষ্টা করলে না, জানলে না, শিখলে না, তোমাকে কেউ একজন বলে দেবে এইভাবে ছাদে উঠতে হয়, তুমি তাই করবে? আমি জাস্ট তোমাকে ভাবালাম, এই কটা উদাহরণের মাধ্যমে আমি জাস্ট তোমাকে ভাবালাম। এবার তুমি নিজের কাছে এই কোশ্চেনটা করো যে তুমি কমনের আশায় থাকবে, সাজেশনের আশায় থাকবে, নাকি সময় থাকতে সব জিনিস শিখবে, জানবে, বুঝবে, না পারলে কারোর কাছ থেকে শিখবে। তুমি ভালো যে এই দুটো ক্ষেত্রে কার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি, কার নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি, কার পরবর্তীকালে এই পড়াটার উপরে ভর করে নতুন পড়াশোনা করা সহজ হবে। তুমি ভাবো তুমি একটা কোম্পানির মালিক, একটু কল্পনা করো কয়েক মুহূর্তের জন্য। এখন এই দুই ধরনের স্টুডেন্ট যদি তোমার কাছে আসে, কেউ একজন গ্রামে ঘুরেছিল, সবকিছু দেখেছিল, বুঝেছিল, শিখেছিল, আর একজন মোবাইল ঘেটে টাইম নষ্ট করে টিচারের সাজেশন নিয়ে তোমার কাছে ইন্টারভিউ দিতে এসছে, তুমি ইন্টারভিউতে কাকে সিলেক্ট করবে? আমার মনে হয় উত্তর তোমার কাছে ক্লিয়ার, এতটুকু যথেষ্ট, এর থেকে বেশি টাইম নষ্ট করার দরকার নেই। ঠিক আছে? তো চলে আসি, আমরা যে পিওয়াইকিউ সিরিজ কাল থেকে স্টার্ট করব, আমার কথা থেকে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। সেখানে কিন্তু আমরা কমনের আশাই করব না, যে একটা কোশ্চেন করলাম এর উত্তর এই, দ্বিতীয় একটা কোশ্চেন করলাম এর উত্তর এই, তৃতীয় একটা কোশ্চেন করলাম এর উত্তর এই। তুমি বলো পরীক্ষায় এই কোশ্চেনই আসবে, তার কোনো গ্যারান্টি আছে? ইতিহাসের মতন এরকম একটা সাবজেক্ট যেখানে সাল, তারিখ, ব্যক্তিত্ব, সংগঠন, পত্রিকা, যুদ্ধ, কতগুলো দেশ, এত কিছু আছে, তুমি বলো কটা জিনিস তুমি মুখস্থ করবে? তাহলে তোমার কোশ্চেন হতে পারে, স্যার আমি যদি বুঝে পড়ি তাহলে সবকিছুকে মনে থাকবে? 100 বার মনে থাকবে, মনে থাকতে বাধ্য। তো আমার মনে হয় সঠিকভাবে কোশ্চেন আনসার প্র্যাকটিস করার নিয়মটা কি ভালো করে শুনে নাও, এটাই আমাদের আজকের ভিডিওর মেন বিষয়বস্তু, এটা ধরেই কাল থেকে আমরা আগাবো। ধরো আমি একটা একটা উদাহরণ তোমার নিচ্ছি, এই একটা উদাহরণের মাধ্যমে পুরো পিকচারটা তোমার আমি চোখের সামনে ক্লিয়ার করে দেবো। আমি তোমাকে একটা কোশ্চেন এইভাবে করাবো, বঙ্গভঙ্গ কত সালে হয়েছে? তাহলে উত্তর হবে আমরা সবাই জানি 1905। কিন্তু এইটা করে দ্বিতীয় কোশ্চেনে যাবার আগে এই কোশ্চেনের আশপাশ থেকে যত কোশ্চেন পরীক্ষায় আসতে পারে আমরা পুরোটা একবার রিভিশন করে নেব। যদি কারোর এই জায়গাটা দুর্বল থাকে, সে সিলেবাস যেখান থেকে শেষ করেছিল সেখানে গিয়ে কিন্তু তার সেই পড়াটা আবার তৈরি করে নিতে হবে। কোশ্চেন আনসার সিরিজ করার এটাই ফায়দা, যে সময় থাকতে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তুমি কোন জায়গাটা ভালোভাবে পড়েছো আর কোন জায়গাটা এখনো তোমার পড়ার দরকার আছে। এবার দেখো, তুমি সেই দুটো স্টুডেন্টের কথা কল্পনা করো, কেউ একজন বঙ্গভঙ্গ কত সালে হবে সে 1905 সালে পড়ে পরের কোশ্চেনে চলে গেল। কিন্তু তুমি যখন এই পড়াটা পড়ছো, তুমি এতগুলো জিনিস রিভিশন করছো, যে বঙ্গভঙ্গের সময় বঙ্গভঙ্গ কে করেছিল? না লর্ড কার্জন। ঠিক আছে? বঙ্গভঙ্গ করার সময় কি কারণ দেখিয়েছিল? না ও বলেছিল যে প্রশাসনিক সুবিধা হবে, কিন্তু অ্যাকচুয়াল কারণ কি ছিল? না হিন্দু মুসলিম ঐক্যের মধ্যে ফাটল ধরানো, যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামটাকে দুর্বল করে দেওয়া হয়। এর ফলস্বরূপ কি হয়েছিল? বিদেশি দ্রব্য বয়কট করে স্বদেশি দ্রব্য ব্যবহারের উপরে জোর দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কৃষকরা এই আন্দোলনে অংশ নেয়নি। কেন নেয়নি? না, কংগ্রেস তখন এই কৃষকদের কাছ থেকে যারা জোর জুলুম করে কর আদায় করতো না, সেই জমিদারদের কাছ থেকে কংগ্রেসরা ফান্ডিং পেত। কংগ্রেস তখন একটা সারা দেশব্যাপী সংগঠন চালানোর জন্য প্রচুর টাকা পয়সার দরকার ছিল। তো কংগ্রেসরা ওই জমিদারদের কাছ থেকে ফান্ডিং পেত। এখন যদি কৃষকরা দাবি করছে আমরা জমিদারকে কর দেবো না, খাজনা দেবো না, তাহলে কংগ্রেস যদি ওই কৃষকদের দাবিগুলো মেনে নেয়, কৃষকদের দাবিগুলো যদি মেনে নেয়, তাহলে তো জমিদাররা আর কংগ্রেসকে দেবে না, খাজনা দেবে না, মানে ফান্ডিং করবে না। তাহলে এই দ্বিরাচলের মধ্যে, এই দ্বিরাদ্বন্দ্বের মধ্যে কংগ্রেসও কৃষকদেরকে ভালোভাবে সমর্থন করেনি, আর কৃষকরা দেখছে আমাদের দাবি দাওয়া তো সঠিকভাবে পূরণ হচ্ছে না, তাহলে আমরা এই আন্দোলনে সামিল হয়ে কি করবো? বোঝা গেল? তাহলে তুমি ভাবো, একটা কোশ্চেনের মাধ্যমে আমরা এতগুলো জিনিস রিভিশন করে নিলাম। যদি এইখান থেকে তুমি বলো বড় কোশ্চেন আসে, তুমি লিখতে পারবে না পারবে না? পারবে। বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে তুমি যখন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা তথ্য তোমার মাথায় থাকবে, তুমি এখান থেকে 10টা শর্ট কোশ্চেন আসলেও কিন্তু তোমার রেডি হয়ে গেল। আবার এখান থেকে বড় কোশ্চেন আসলেও তুমি কিন্তু এই শর্ট কোশ্চেনের উপরে ভিত্তি করে কিন্তু বড় কোশ্চেনও করতে পারবে। আমার মনে হয় দুরকম জিনিস, আমরা এই কমন সাজেশনের চক্করে পড়বো না, আমরা কভারেজের চক্করে পড়বো। একটা কোশ্চেন করার মাধ্যমে আরো 10টা এমসিকিউ করে নেবো, বা এখান থেকে বড় কোশ্চেন আসলে যেন আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যায়, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করবো। তো তোমার একটা স্বাভাবিক কোশ্চেন হচ্ছে যে সিরিজটা তাহলে কোন চ্যাপ্টার দিয়ে শুরু করবো, কটা ক্লাস থাকবে? তো ভালো করে জেনে নাও, আমরা চ্যাপ্টার 6 দিয়ে শুরু করবো। তার কারণ হচ্ছে চ্যাপ্টার 6 হচ্ছে এই 3টে চ্যাপ্টারের মধ্যে আমার মনে হয় সব থেকে ডিফিকাল্ট চ্যাপ্টার, সবচেয়ে কনসেপচুয়াল চ্যাপ্টার। এখন তোমরা জানো এই যে 6 নম্বরের চ্যাপ্টার বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন আছে। তো এই চ্যাপ্টারের 3টে পার্ট আছে। এই কৃষক আন্দোলনের উপরে আমরা একটা ক্লাসে পুরো কৃষক আন্দোলনকে রিভিশন করবো। তারপরে দ্বিতীয় ক্লাসে শ্রমিক আন্দোলনকে রিভিশন করব। তৃতীয় ক্লাসে কোশ্চেন আনসারের মাধ্যমে পুরো বামপন্থী আন্দোলনকে রিভিশন করব। এরপরে আমরা যাব চ্যাপ্টার 5-এ। সেখানে তোমরা জানো এই চ্যাপ্টারেও 3টে পার্ট আছে। প্রথম পার্টে আমরা ছাপাখানা করব, তারপরে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, আর লাস্টে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 8 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা আছে রবীন্দ্রনাথের নতুন শিক্ষা দর্শনের উপর। তারপরে আমরা করব চ্যাপ্টার 4-এ, এই চ্যাপ্টারের উপরেও 3টে ক্লাস আসবে। মহাবিদ্রোহ নিয়ে প্রথম ক্লাস, সভা সমিতি নিয়ে তৃতীয় ক্লাস, লেখাই এবং রেখাই জাতীয়তাবাদের উপরে। টোটাল 9টা ক্লাসে
আমরা ইতিহাসের এই 3টে চ্যাপ্টার রিভিশন করে ফেলবো। একটা চ্যাপ্টারেরও এমন কোনো জায়গা বাকি থাকবে না সেটা রিভিশন করা হবে না। আর রিভিশন কতবার হবে দেখো পরের এটাই। কিছু কোশ্চেন তোমাদের এই কোশ্চেন আনসার সিরিজ নিয়ে থাকতে পারে, আমি উত্তর দিচ্ছি। কোন ধরনের কোশ্চেন এই সিরিজে করানো হবে? এর উত্তর হচ্ছে মাধ্যমিকে যে টাইপের যে ক্যাটাগরির কোশ্চেন আছে সবগুলো কভার করা হবে। এমসিকিউ, তারপরে তোমার শর্ট আনসার টাইপ, ভেরি শর্ট আনসার টাইপ, ঠিক আছে, 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার, সমস্ত কোশ্চেন। কারণ ধরো আমি কৃষক আন্দোলনের উপরে ভিডিও করব, তাহলে কৃষক আন্দোলন থেকে তো যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। আমরা পুরো সিলেবাসটাকে তুলে নেব, পুরো সিলেবাসে যে টাইপের কোশ্চেন আসে সমস্ত টাইপের কোশ্চেন এখানে কভার করবো। একটা চ্যাপ্টারে কতগুলো ক্লাস আমি বলেই দিলাম। প্রত্যেকটা চ্যাপ্টার যেহেতু 3 ভাগে বিভক্ত, তাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টে করেই ক্লাস হবে। সপ্তাহে কয়টা ক্লাস হবে আর কোন কোন বার? সপ্তাহে 3টে করে ক্লাস হবে, একদিন বাদে একদিন। সোম, বুধ এবং শুক্র রাত 8টার সময় ক্লাস আসবে। ক্লিয়ার? আবার একবার বলছি, একদিন বাদে একদিন, সোম, বুধ এবং শুক্র। ঠিক আছে? ক্লাস শুরুর আগে এবং পরে কি করতে হবে এটা খুব ভাইটাল। ক্লাস শুরুর আগে তোমাকে অবশ্যই একবার বই থেকে হোক বা আমাদের ভিডিও থেকে হোক তোমার কিন্তু সিলেবাসটা শেষ করে আসা খুব জরুরি। তা না হলে কিন্তু তুমি এখানে এসে হাতামাতা বুঝতে পারবে না। কারণ এখানে যদি আমি পুরো সিলেবাস শেষ করাতে যাই তাহলে এই সিরিজটার আর কোনো মতলব থাকবে না, কোনো উদ্দেশ্য সফল হবে না। এক একটা জিনিসের এক একটা লক্ষ্য থাকে। আমরা যখন পডকাস্টের মাধ্যমে সিলেবাস শেষ করেছি তখন কিন্তু আমরা সময় নিয়ে ভরপুর ভাবে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু বুঝেছি। এখানে কিন্তু আমরা অতটাই করবো না। এখানে আমাদের কাজ হলো কোশ্চেন আনসার প্র্যাকটিসের মাধ্যমে পুরো জিনিসটা রিভিশন করা। তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে এই যে এরকম এই প্লেলিস্ট সেকশনের মধ্যে গিয়ে এরকম দুটো প্লেলিস্ট দেখতে পাবে। একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, আর একটা হচ্ছে ওয়ান শট। এখন পরীক্ষা চলে আসছে, আমি সবাইকে ওয়ান শট সাজেস্ট করবো। ওই ভিডিওটা কিন্তু ওখান থেকে দেখে আসবে। এইখানে যে সিকোয়েন্সে করানো আছে আমিও কিন্তু কোশ্চেন আনসার সিরিজে সেই সিকোয়েন্স মেনটেন করে করাবো। ক্লাস শুরুর আগে ওই ক্লাসটা অন্তত একবার হলেও শুনে আসা কিন্তু খুব দরকার। তাহলে কিন্তু এখানে সবকিছু মনে থাকবে, তোমার পড়তে ভালো লাগবে। আর ক্লাস শেষ করার পরে কি করতে হবে? তুমি দেখবে, তুমি যদি কোনো একটা স্টুডেন্ট, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি ওই লম্বা ওয়ান শট ক্লাসটা দেখে আসে এবং আমার এই ক্লাসটা এখান থেকে করে, আমার মনে হয় তার আর কিছু ভুলে যাবার মতন কোনো জায়গা তৈরি হবে না। স্রেফ এরপরে রিভিশন করতে হবে, রিভিশন, রিভিশন অ্যান্ড রিভিশন। কোন চ্যাপ্টার দিয়ে শুরু হবে আমি বলেই দিলাম, চ্যাপ্টার 6 দিয়ে শুরু হবে। বোঝা গেল? তাহলে লাস্টে আমি যে স্ট্র্যাটেজিটা পুরো এত সময় ধরে বললাম একবার সামারি করে দিই। তোমাকে কিন্তু সময় থাকতে সিলেবাসটা একবার খুব ভালো করে শেষ করতে হবে। এবারে তখন যেটা বলছিলাম যে মাইন্ড ম্যাপটা আমরা কখন করব? দেখো, এই মাইন্ড ম্যাপটা আমরা টেস্ট পরীক্ষার আগে শুরু করব। এবারে এখানে একটা সঙ্গে সঙ্গেই তোমার মনে প্রশ্ন আসবে, আমি তো কোথাও না কোথা থেকে পড়ে রেখেছি, তাহলে কি আমার এই মাইন্ড ম্যাপটা করতে হবে? দেখো, মাইন্ড ম্যাপটা তাদের জন্য মাস্ট যারা সেকেন্ড সামেটিভ এক্সাম পর্যন্ত মোটেই পড়াশোনা করেনি। তাদের কিন্তু ওই বড় ভিডিও এরপরে দেখার টাইম যদিও কিন্তু পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তারা এই মাইন্ড ম্যাপ সিরিজটা তাদের জন্য সব থেকে বেশি বেনিফিট হবে। এবার এমন একটা স্টুডেন্ট যে আগেও ভালো করে পড়ে রেখেছে, সে এটা চাইলে পড়তে পারে, তার আরো কনসেপচুয়াল ক্লারিটি হবে। আর মাইন্ড ম্যাপের বৈশিষ্ট্য হলো একটা চ্যাপ্টার থেকে 2টো বা 3টে পেজের মধ্যে একটা চ্যাপ্টার পুরো কভার করা হয়ে যাবে। এই নিয়ে এখন আমি বিস্তারিত খুব বেশি কথা বলছি না, তার কারণ এই সিরিজ যখন আমি স্টার্ট করবো তখন ডিটেলসে কথা বলবো। তোমার হাতে এখনো 6 মাস টাইম আছে। আমার মনে হয় আমাদের একটা ক্লাস, এই যে 6 নম্বর চ্যাপ্টার আমরা শুরু করবো, মাত্র 3 ঘন্টায় কমপ্লিট করা হয়েছে। তো তোমার এটা কমপ্লিট করতে কতদিন লাগবে? তুমি প্রত্যেকদিন 1 ঘন্টা করে রাখলে তোমার কিন্তু 3 দিনে শেষ হয়ে যাবে। তুমি যদি তুমি এক সপ্তাহে 2 বার দেখতে পারবে, 2 বার রিভিশন হয়ে যাবে। তো এক্ষুনি আমি মাইন্ড ম্যাপের দিকে যাচ্ছি না, যখন এটা মূলত যারা পড়াশোনা করে না একদম শেষ 2-3 মাসের জন্য, তাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী। ঠিক আছে? এখন চ্যাপ্টার ওয়াইজ বেশি গুরুত্ব দিতে হবে। টেস্ট পরীক্ষার 1-1.5 মাস আগে থেকে মিক্স প্র্যাকটিস করতে হবে। টেস্ট পেপার নিয়ে যে স্টুডেন্ট ছুটোছুটি করে সেই সময়টা, এখন কিন্তু মিক্স সিরিজের খুব বেশি দরকার নেই। এখন তুমি ভিতের উপরে কাজ করো আর উত্তর লেখাটা অবশ্যই করবে। তাহলে এখন তোমাকে কি করতে হবে? সিলেবাসটা ভালো করে শেষ করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর উত্তর লেখাটা ভালো করে করতে হবে। যখন আমাদের পরীক্ষা আগিয়ে আসবে, এই যে সিলেবাস যেখান থেকে করলাম এই নোটটা তোমাকে বারবার রিভিশন করতে হবে। নিজে নোট বানাতে পারলে ভালো, সেটাই বেস্ট। কারণ নিজে নোট বানালে হাতে করে সবকিছু মনে থেকে যায়, মুখস্থ হয়ে যায়। না হলে আমরা নোট প্রোভাইড করবো, বারে বারে রিভিশন করবে। আর এক্সাম যদি কাছাকাছি চলে আসে তখন মিক্স প্র্যাকটিস আমি নিজেও করাবো ইউটিউবে এসে। আর উত্তর লেখা তো সবসময় চলবে। এবার এখানে একটা কোশ্চেন আছে, স্যার সাজেশনের কি তাহলে মোটেই দরকার নেই? আমি বলবো দরকার আছে, কিন্তু তার একটা মেথড আছে, তার একটা সময় আছে, তার একটা পরিস্থিতি আছে। তুমি যদি সিলেবাস শেষ না করে শুধুমাত্র মনে করো সাজেশনের উপরে পার করে আমি পুরো পরীক্ষাটা জয় করে নেবো, এটা কিন্তু হবে না। সাজেশন মূলত পুরো একটা বাড়ির কথা ভাবো। একটা বাড়িতে ধরো কটা ঘর, কোথায় বাথরুম, কোথায় তোমার ওয়াশিং মেশিন আছে, কোথায় ফ্যান আছে, কোথায় লাইট আছে, তোমার বাড়িতে তুমি কিন্তু সব জানো। তুমি যদি তুমি যদি এরকম জানো তাহলে কিন্তু তোমার সাজেশনে চক্করে পড়ার দরকার নেই। ঠিক আছে? তোমার যেখান থেকে কেউ প্রশ্ন করুক তোর বাড়ি লাইট কটা আছে, কোথায় আছে, তুমি কিন্তু বলে দিতে পারবে। তাহলে সাজেশনের চক্করে যদি পড়তে হয় আমি বলবো একদম শেষে গিয়ে বড় কোশ্চেন গুলো আগে তুমি জেনে নিলে তোমার বাড়ির কোথায় কি আছে। তারপরে তুমি একটু ভাবলে যে কোন কোশ্চেনটা করতে পারে, কোন কোশ্চেনটা আসতে পারে, সেটা একটু বেশি ভালো করে তৈরি করা। তার মানে এই না যে সির্ফ ওইটুকুই করবে আর বাদ বাকি জায়গা মোটেই কিছু করবে না।
ঠিক আছে? আমি সাজেশন নিয়ে বিস্তারিত কথা বলেছি। সাজেশন যদি করতে হয় আমি ইউটিউবে এসে তোমাকে বলে দেবো যে এই কোশ্চেন গুলো আসতে পারে, এইগুলো বেশি বার করে করো, কিন্তু অন্যগুলো ছেড়ো না। একটা বাড়িতে কোথায় কি আছে যেমন জানতে হবে, সিলেবাসেরও কোথায় কি আছে তোমাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে, কিন্তু সেটা একদম লাস্ট স্টেজে। এখনো সিলেবাস 6 মাস বাকি, তুমি একটা প্রপার সিকোয়েন্স মেনটেন করে পড়াশোনা কমপ্লিট করো, সিলেবাস কমপ্লিট করো। এখন কেন নিজের মাধ্যমিকের মতো এমন একটা পরীক্ষা নিজের ভাগ্যটা অন্যের হাতে ছেড়ে দেবে? সে হয়তো নিজে কোনোদিন মাধ্যমিকে ভালো মার্কস পায়নি, সে হয়তো মাধ্যমিকে যখন বসেছিল সে জানতোই না কিরকম। তো এই জিনিসটা বুঝতে হবে। তো আমি যদি একবার পুরো ভিডিওটা সামারি করে দিই, সিলেবাসের উপরে এখন জোর দাও, এখন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের উপরে জোর দাও, আর উত্তর লেখার চেষ্টা করো। যখন পরীক্ষা যত আগিয়ে আসবে, এই সিলেবাস শেষ করার পরে যে নোট বানিয়েছিলে সেই নোটটা ভালো করে রিভিশন করতে হবে, তত বেশি মিক্স প্র্যাকটিসের মাধ্যমে উত্তর লেখা এবং মক দিতে হবে। বোঝা গেল? আর কোশ্চেন আনসার সিরিজ আমি বারবার বলেছি, কোশ্চেন আনসার সিরিজের মেন উদ্দেশ্য হবে কোশ্চেন আনসার একটা কোশ্চেন করার মাধ্যমে আরো 10টা এমসিকিউ করা, তার অনুষঙ্গিক তার আশপাশ থেকে, এবং সেই 10টা এমসিকিউ করতে পারলে পরীক্ষায় আসলে তো তুমি পারবে, এবং সেখান থেকে বড় কোশ্চেনটাও কিন্তু তোমার অটোমেটিক তৈরি হয়ে গেল। বোঝা গেল? আর যদি কোনো এই এমসিকিউ এপিআইকিউ সিরিজ করতে করতে তোমার মনে হয় এই জায়গাটা আমার দুর্বল আছে, তোমার কিন্তু সেই জায়গাটা তোমার সিলেবাস যখন শেষ করেছিলে যদি আমাদের কাছ থেকে পড়ে থাকো, তাহলে সেই নোটটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে, তারপরে সেই ভিডিওটা আবার দেখে কমপ্লিট করবে। কোশ্চেন আনসার প্র্যাকটিস করার কিন্তু এটাই গুরুত্ব, যে তোমাকে সময় থাকতে দেখিয়ে দেয় যে তোমার দুর্বলতা কোথায়, তোমার পড়ার গ্যাপ কোথায়। কোশ্চেন আনসারের প্র্যাকটিস উদ্দেশ্য এইটা হওয়া উচিত নয় যে কি কমন আসবে কি সাজেশন, এর উদ্দেশ্য হওয়া উচিত যে এইটার মাধ্যমে আমি সিলেবাসটা রিভিশন করবো, যেখানে ঘাটতি আছে সেখানে আমি আবার যাব, আর একটা কোশ্চেনের মাধ্যমে 10টা কোশ্চেন রিভিশন করবো, ছোট কোশ্চেনের মাধ্যমে বড় কোশ্চেন তৈরি করে নেবো। এই যে ধরো বঙ্গভঙ্গ থেকে তুমি যদি 8-10টা কোশ্চেন মুখস্থ করতে পারো, তোমার যদি মনে থাকে গল্পের ছলে, তাহলে কিন্তু তুমি এখান থেকে বড় কোশ্চেন আসলে তুমি লিখে দিতে পারবে। এখানে ইংরেজের কি প্ল্যান ছিল, এখানে কৃষকদের কি প্ল্যান ছিল, এখানে কংগ্রেস কি করেছিল, এখানে কংগ্রেসদের পিছন থেকে বামপন্থীরা কিভাবে সাপোর্ট দিয়েছিল, তুমি এমনি বড় কোশ্চেন বানিয়ে লিখতে পারবে। শুরুতে অসুবিধা হলেও কিছুদিন পরে কিন্তু তুমি এমনি লিখতে পারবে। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আমার মনে হয় তোমাকে আমি পরিষ্কার রোডম্যাপ দিয়েছি, সিলেবাস কিভাবে শেষ করবে, কোশ্চেন আনসার প্র্যাকটিস কিভাবে করবে, ঠিক আছে? আর উত্তর লেখা, এই যে উত্তর কিভাবে লিখতে হবে, এটা আমরা যখন ক্লাস করাবো তখন আমি তোমাকে সময় টু সময় কোশ্চেন অনুযায়ী গাইড করবে, এই কোশ্চেনটা এইভাবে লিখতে হবে, না জানলে কিভাবে লিখতে হবে, সবাই কিভাবে লিখবে, তুমি এক্সট্রা কিভাবে আরেকটা ধাপ এক্সট্রা লিখতে পারো ফুল মার্কস ক্যারি করার জন্য, এগুলো আমরা ওই পিওয়াইকিউ সিরিজ চলাকালীন আলোচনা করে নেবো। তো যারা নূতন তাদেরকে বলছি, এই মোড সেকশনে চলে যাবে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর এই যে টেলিগ্রাম আছে, এখানে জয়েন করে নেবে নোটের জন্য। আর হোয়াটসঅ্যাপে আমাকে যখনও মেসেজ করবে কোনো ডাউট বা কোনো প্রয়োজনে। আর এই প্লে লিস্টে গেলে আমাদের সব ভিডিওগুলো দেখতে পাবে, টেলিগ্রামে গেলে এরকম নোট পেয়ে যাবে, ঠিক আছে? আর প্লেলিস্ট সেকশনে গেলে এরকম ভিডিওগুলো দেখতে পাবে। এক একটা সাবজেক্টের দুটো করে প্লেলিস্ট আছে, একটা চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ, আর একটা হলো ওয়ান শট। এখন পরীক্ষা চলে আসছে, আমি সবাইকে ওয়ান শট দেখার সাজেশন দেবো। সবাইকে বারবার বলছি যে সময় থাকতে ভালো করে সিলেবাস শেষ করো, একই সিলেবাস 3 বার 4 বার পড়ো, নোট বানিয়ে ভালো করে রিভিশন করো। খুব বেশি কিছু ভাবতে হবে না, দেখবে 3 বার 4 বার একটা জায়গায় নতুন গেলে যেমন সবকিছু মাথার উপর দিয়ে যায়, প্রথমবারে যখন পড়বে তোমার কিন্তু অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, কিন্তু 3 বার 4 বার পড়তে পড়তে তোমার কিন্তু সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। বেশি চাপ নেওয়ার দরকার নেই, প্রসেস মেনটেন করো। প্রসেস মেনটেন করতে করতে রেজাল্ট কখন চলে আসবে তুমি কিন্তু বুঝতে পারবে না। তো সবাইকে এখানেই ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে কাল রাত 8টার সময় দেখা হবে।